কোথায় যাবে তুমি? উমায়ের এর কথা শুনে রেনু তার দিকে তাকালো। হাতে থাকা জামাটা ভাঁজ করে লাগেজে রেখে ঠোঁটের কোণায় হাসি ফুটিয়ে বলল, বাসায় চলে যাব। আমি আসলাম বলে? রেনু হেসে উঠল। অকারণে হাসি উমায়ের এর পছন্দ না। হাত আড়াআড়িভাবে ভাঁজ করে তাকিয়ে আছে রেনুর দিকে। রেনু হাসি থামিয়ে বলল, না ভাবি, এমন কিছু না। আসবে কবে? আবার 2-3 মাস পর। হঠাৎ যাচ্ছ কেন? আমি আসলে টিউশনি করি আর কি। স্টুডেন্টদের পড়ার ক্ষতি হচ্ছে, তাই চলে যাব। স্টুডেন্ট? বুরাকের মুখে তো কখনো শুনিনি। বুরাক তো এত কিছু জানে না ভাবি। ও। রেনু মাথা নিচু করে আবার প্যাকিং করতে লাগল। উমায়ের বুঝতে পারছে না রেনু কথা বলার সময় থতমত খায় কেন। 5 মিনিটের মতো দাঁড়িয়ে থেকে উমায়ের বেরিয়ে পড়ল রেনুর রুম থেকে। নিজের রুমে এসে দেখে বুরাক বসে ল্যাপটপে কি যেন করছে। উমায়ের ধীর পায়ে হেঁটে গিয়ে বুরাকের পাশে বসল। কিছুক্ষণ বসে থেকে ভ্রু কুঁচকাল। বুরাক তার দিকে তাকিয়ে দেখছেও না। উমায়ের রেগে গিয়ে বলল, কখন থেকে বসে আছি তোমার সামনে, দেখো না? বুরাক মাথা তুলে উমায়েরকে দেখে আবার ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, বলো, শুনছি আমি। বোরিং ফিল হচ্ছে আমার। তোমার বোরিং ফিল দূর করার টনিক দিচ্ছি, ওয়েট। উমায়ের ভ্রু কুঁচকে বলল, মানে? বুরাক উমায়ের এর দিকে তাকিয়ে এক ভ্রু উঁচু করে বলল, তুমি কেমন বান্ধবী? নিজের বেস্ট ফ্রেন্ডের নাম্বারটুকু মনে রাখতে পারো না? রুম মানে নাম্বার খুঁজছি। উমায়ের মুখ লটকিয়ে বলল, মোবাইলে সেভ করা ছিল, তাই মনে রাখা প্রয়োজন ছিল। ইমেজিন তুমি একদিন হারিয়ে গেলে। তোমার কাছে মোবাইল নেই। ভাবলে ফোন ফ্যাক্স গিয়ে কল দিবে রুম্মানকে। কিন্তু তোমার নাম্বার মনে নেই, তখন কি করবে? কিন্তু আমি হারাবো কেন? তুমি আছো না। বুরাক একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, আজব মেয়ে, একটা এক্সাম্পল দিচ্ছি সেটাও বুঝে না। উমায়ের মুখ বাঁকাল। বিছানায় গা এলিয়ে দিয়ে বুরাকের দিকে তাকিয়ে রইল। বুরাক ল্যাপটপ দেখতে ব্যস্ত। হঠাৎ উমায়ের এর মাথায় দুষ্টামি বুদ্ধি আসল। উমায়ের বুরাকের কোলে মাথা রেখে পেটে মুখ গুজে কোমর জড়িয়ে ধরল। বুরাক মাথা নিচু করে উমায়েরকে দেখে মুচকি হাসল। উমায়ের বুরাকের কোমরে, পেটে কাতুকুতু দিতে লাগল। কিন্তু বুরাকের যেন কাতুকুতু লাগছেই না। বুরাক আস্তে করে ল্যাপটপটা বন্ধ করে পাশে রেখে উমায়ের এর কোমরে কাতুকুতু দিয়ে উঠল। উমায়ের ধরফরিয়ে উঠে বসে বলল, কি করছো তুমি? তুমি যা করছিলে। আমার অনেক কাতুকুতু আছে, ধরবে না? আচ্ছা, তাহলে তো বেশি করে ধরতে হবে। বলেই বুরাক ধীরে ধীরে উমায়ের এর দিকে এগিয়ে যেতে লাগল। উমায়ের একটা ঝেঁক তাড়াতাড়ি খাট থেকে নেমে দৌড়ে বাহিরে চলে গেল। উমায়ের এর কাণ্ড দেখে বুরাক হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ল। হঠাৎ মনে আসলো রেনু চলে যাচ্ছে। তাড়াতাড়ি উঠে বসে ল্যাপটপ টেবিলের উপর রেখে রুম থেকে বেরিয়ে গেল। রেনুদের বাসা বেশি দূর না। তাদের বাসায় যেতে প্রায় 30 মিনিট লাগে। বশির যাচ্ছে রেনুকে বাসায় দিয়ে আসতে। যাওয়ার আগে রেনু উমায়ের এর সামনে এসে দাঁড়িয়ে বলল, তোমার সাথে ঠিকমতো কথাও হলো না ভাবি। থেকে যেতে আরও কিছুদিন। জরুরি না থাকলে থেকে যেতাম। খেয়াল রেখো নিজের, আসি। সাবধানে যেও। জি। সবার থেকে বিদায় নিয়ে রেনু চলে গেল বশিরের সাথে। ভাবি উমায়েরকে বলল, চলে গেল আমার বোন। বাধ্য করলে ওকে চলে যেতে, তাই না?
বুরাক কিছু বলার আগে উমায়ের বলে উঠল, আর কিছু? মানে আপনার মনে আর কি কি অপবাদ ঘুরছে আমার নামে? আর ঢং করে লাভ নেই। মা বলল, বড় বৌমা এইবার একটু শান্ত হও। আর কত বলবে? রেনু চলে গেল কেন মা? উমায়ের বলল, কারণ ওর স্টুডেন্টদের পড়ার ক্ষতি হচ্ছে তাই। আর নাটক করতে হবে না উমায়ের। আমি আমার বোনকে চিনি। ও তোমাকে আর বুরাককে একসাথে। বাবা বলল, বৌমা চুপ থাকো, অনেক হয়েছে। যে যে যার ঘরে যাও এখন। এইখানে দাঁড়িয়ে তামাশা করতে হবে না। ভাবি রাগে গজগজ করতে করতে বাড়ির ভেতরে চলে গেল। উমায়ের ঠাই দাঁড়িয়ে আছে। সব কিছু যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। বুরাক উমায়ের এর কাঁধে হাত রেখে বলল, কি ভাবছ? না কিছু না। রুম্মানের নাম্বার পেয়েছ? আমার একটা বন্ধুকে বলেছি, রাতের মধ্যে দিবে বলল। ওকে। রাতের বেলা। উমায়ের জানালার সামনে মাথা ঠেকিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। বড্ড মিস করছে পরিবারকে। একটা মেয়ের যতই ভালো পরিবারে বিয়ে হোক না কেন নিজের পরিবারের মতো আর কাউকে পাবে না, আর ভুলতেও পারবে না। উমায়ের এর ইচ্ছে করে চিৎকার করে কাঁদতে, কিন্তু কাঁদে না। ভেবে নিয়েছে যেদিন তার পরিবারের খুনি শাস্তি পাবে সেদিন মন খুলে কাঁদবে, আবার হাসবেও। তখনই বুরাক এসে উমায়েরকে বলল, এই নাও রুম্মান। উমায়ের ঘুরে দাঁড়িয়ে বলল, পেয়েছ নাম্বার? হ্যাঁ, ও লাইনে আছে, কথা বলো। আমি আসছি। উমায়ের এর হাতে মোবাইল দিয়ে বুরাক বাহিরে চলে গেল। উমায়ের কানে মোবাইল ধরে দেখে ওপাশ থেকে চাপা কান্নার শব্দ ভেসে আসছে। উমায়ের এর গলা আটকে আসছে। খুব কষ্টে বলল, হবা হ্যালো। সাথে সাথে ওপাশ থেকে চিৎকার করে কান্নার শব্দ আসল। উমায়ের পারল না নিজের কান্না থামাতে। সেও ফুপিয়ে কেঁদে উঠল। কিছুক্ষণ কান্না করে মন হালকা করার পর রুম্মান বলল, কোথায় তুই? কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই ঠিক আছিস তো? আমার কি হবে বল? আমার ভয় করছিল খুব তোর জন্য। আমার চিন্তা করিস না। এইখানকার পরিস্থিতি ভালো আছে। তুই আমাকে একটা কল পর্যন্ত দেসনি হারামি। আমার উপর দিয়ে ঝড় যাচ্ছে রে। বলিস কি? ঠিক আছিস তো তুই? বলছি সব। উমায়ের রুম্মানকে সব খুলে বলল। রুম্মান নিজের কানে বিশ্বাস করতে পারছে না। অবাক হয়ে বলল, তুই বিয়ে করে ফেললি? আমি কি ইচ্ছে করে করেছি? কবুল বলার আগে আমার কথা তোর মনে আসেনি? কেন? তুই কি আমার বয়ফ্রেন্ড? যে তোকে মনে করতে হবে। বয়ফ্রেন্ড না, আমি তোর গার্লফ্রেন্ড। হোপ লেসবিয়ান কোথাকার। অপমান করিস না দোস্ত। অপমান ছাড়া আর কি করব বল? আমি না, তুই বল। কি বলবো? তোরা কি এক বিছানায় ঘুমাস? রুম্মানের কথায় উমায়ের লজ্জা পেল। তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। রুম্মান ভ্রু কুঁচকে বলল, কি রে, কথা বলিস না কেন? হুহুম বলছি। তো বল, তোরা কি এক বিছানায় ঘুমাস? তুই জেনে কি করবি? আমার রাইট আছে জানার। আমার রাইট নেই বলার। স্বামী স্ত্রীর প্রাইভেট কথা তোকে কেন বলবো? আহা, এখন স্বামী স্ত্রী? বলেছিলাম বুরাকের নাম্বার দে, আমি প্রেম করি। খবরদার আমার স্বামীর দিকে চোখ দিবি না। আমার কোনো শখ নেই। আব্বু অলরেডি পাত্র খুঁজছে। উমায়ের ফিক করে হেসে দিল।
রুম্মান ভেঙচি কেটে বলল, হাসিস না। ইমেজিং, তোর কপালে ভুঁড়িওয়ালা জামাই লিখা, এখন কি করবি? রুম্মান কাদো কাদো চেহারা বানিয়ে বলল, ইয়ার প্লিজ এইভাবে বলিস না। উমায়ের হেসে উঠল, হাসতে হাসতে পাগল হওয়ার মতো অবস্থা তার। হঠাৎ রুম্মান বলে উঠল, তোর হাসিটা মিস করছিলাম রে। উমায়ের থেমে গেল, ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলল, তুই ছাড়া আমার জীবন অন্ধকার। মনে হচ্ছে অনেক বছর পর হাসলাম। এইভাবে হাসতে থাক দোস্ত, যা হওয়ার হয়ে গিয়েছে। মজাদার কথা শুনবি? কি? খালিদ খানকে বের করে দিয়েছে নেতারা। মানে তারা জেনে গিয়েছে তোর বাবার মৃত্যুর পেছনে খালিদ খান দায়ী। কিন্তু তাদের কাছে প্রমাণ নেই, তাই পুলিশের কাছে ধরাতে পারেনি। একজন খুনিকে তারা কখনো এলাকার রাজনৈতিকে জড়িত রাখবে না, তাই বের করে দিয়েছে। কিন্তু দোস্ত, খালিদ খান পাগলের মতো বুরাককে খুঁজছে। বলিস কি? দোস্ত, বুরাকের কিছু হলে আমি শেষ। চিন্তা করিস না, আমি খবর পেয়েছি এলাকার সবাই মিলে খালিদ খানের উপর নজর রাখছে। তার সব ইনফরমেশন তারা বুরাককে পাঠাচ্ছে প্রতিদিন। আমাকে তো বুরাক কিছুই বলে না। তোকে সে টেনশনে ফেলতে চায় না, তাই আমিও তোকে বলতে চাইনি। কিন্তু এখন তুই ওর স্ত্রী, তোর জানার অধিকার আছে, তাই বলে দিল। স্ত্রী? কখনো ভাবিনি ওর স্ত্রী হব আমি। দুলাভাই তো পেয়ে গেলাম। এখন ইচ্ছে করছে আমাকে কেউ আন্টি ডাকুক। মানে? কি বলতে চাচ্ছিস? বাবু চাই, বাবু। তাড়াতাড়ি দে দোস্ত। হ্যাঁ, গুগলে সার্চ দিয়ে ডাউনলোড করে দিচ্ছি, দাঁড়া। হারামি, ফাজিল, এইসব কথা আর কখনো বলবি না। রুম্মান মুখ বাঁকালো। উমায়ের ইচ্ছে করছে মোবাইলের ভেতর ঢুকে রুম্মানকে কটা থাপ্পড় মেরে আসতে। রুম্মান বলল, যা, আর বলবো না। কিন্তু আমি চাই তোর দিতে হবে। সম্ভব না। সব সম্ভব, তোরা স্বামী স্ত্রী ভুলিস না। কিন্তু বলেছ কথা। বুরাকের কথা শুনে উমায়ের পেছনে ফিরে তাকাল। বুরাক পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। উমায়ের বলল, হ্যাঁ মানে বলছি আর কি। 30 মিনিটের বেশি যেন না হয়। খালিদ খানের উপর ভরসা নেই যদি নাম্বার ট্র্যাক করে। হ্যাঁ ঠিক বললে। রুম্মানকে বলো দোস্ত, শুন না, 30 মিনিটের বেশি হলে সমস্যা। হ্যাঁ দোস্ত, আমি পরে কল দিবনি। এখন রাখো। ঠিক আছে, 27 মিনিট অলরেডি হয়ে গিয়েছে। কত কথা বলি আমরা। তুই তো উল্টা পাল্টা কথা বলে টাইম ওয়েস্ট করলি। হ্যাঁ, এখন তো সব দোষ আমার। তোরই। রাখো এখন। মিস ইউ দোস্ত এন্ড লাভ ইউ। খেয়াল রাখিস নিজের। লাভ ইউ টু দোস্ত, বাই। বলেই উমায়ের কল কেটে বুরাকের দিকে মোবাইল বাড়িয়ে দিল। বুরাক মোবাইল হাতে নিয়ে বলল, কাল তোমার জন্য নতুন একটা মোবাইল কিনে আনবনি। একা বসে থাকতে বোরিং ফিল করো, তাই না? হ্যাঁ। বুরাক ধীর পায়ে হেঁটে এসে উমায়ের কাছে এসে দাঁড়াল। উমায়ের কপালে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলল, একটা গুড নিউজ শুনবে? কি? একটা প্রমাণ পেয়েছি। সত্যি? হ্যাঁ, খালিদ খানের একটা লোক আছে যে সব জানে। খালিদ তাকে মারধর করে বের করে দিয়েছে। এখন তার মনে প্রতিশোধের আগুন জ্বলছে। আর তুমি তো শুনেছ নিশ্চয়ই। কি? শত্রুর শত্রু বন্ধু হয়। উমায়ের হাসল বুরাকের কথা শুনে। তারপর মাথায় একটা কথা আসল।
ইচ্ছে করছে বুরাককে জিজ্ঞেস করছে। উমাইরের চেহারা দেখে বুরাক বুঝতে পারল উমাইর কিছু বলতে চাচ্ছে। বুরাক বলল, কিছু ভাবছ? হ্যাঁ। বলো। একটা কথা জিজ্ঞেস করতে চাই তোমাকে। হ্যাঁ করো। তুমি আর্মির জব কেন ছেড়েছ? তোমার গুলি লেগেছিল এইটা তো কারণ হতে পারে না। বুরাক একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, তুমি আমার স্ত্রী। আমার অতীতের সম্পর্কে জানার অধিকার আছে তোমার। আমি প্রায় শুনতাম তোমার একটি অতীত আছে। হ্যাঁ আছে। বলবে আমায়? বুরাক মুচকি হেসে মাথা নাড়াল। উমাইরকে ছেড়ে জানালার সামনে গিয়ে দাঁড়াল। তার গলা ধরে আসছে। খুব কষ্টে বলল, আমার কারণে একটা মেয়ে নিজের সম্মান হারিয়েছে। মানে? দুটো বন্ধুকে সাহায্য করেছিলাম একটা মেয়ের ধর্ষণ করতে। বুরাক কথাটা বলে চোখ বন্ধ করে ফেলল। তার হাত পা কাঁপছে ভয়ে। যদি উমাইর তাকে ভুল বুঝে? বুরাক ধীরে ধীরে চোখ খুলে বলল, এই কারণে আমাকে আর্মির জব থেকে বের করে দেওয়া হয়েছে। হঠাৎ বুরাক তার হাতে টান অনুভব করল। বুরাক ঘুরে দেখে উমাইরকে। উমাইরের চোখে পানি টলমল করছে। বুরাক একটা ঢেক গিলল। মেয়েটার চেহারা একদম লাল হয়ে আছে। উমাইর বুরাকের ডান হাত শক্ত করে মুঠোবন্দি করে বলল, মিথ্যে বলছ? বুরাক নাসূচক মাথা নাড়াল। উমাইর নাক টানতে টানতে বলল, না, আমার বিশ্বাস হচ্ছে না। আমার বুরাক এমন করতেই পারে না। আমি জানি তুমি কেমন। এত বড় অপরাধ তুমি করতে পারো না। বুরাক উমাইরের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে উমাইরের কাঁধে হাত রেখে বলল, ঠিক বলেছ, আমি এমনটা করতে পারি না। আমি নারীদের খুব সম্মান করি। হ্যাঁ আমি জানি তুমি এমনটা করতে পারো না। আরও অনেক ঘটনা আছে উমাইর। বলো আমায়, সব বলবে। এখনই বলবে। বুরাক উমাইরের হাত ধরে নিয়ে এসে খাটে বসাল। বুরাকের গলা ভারী হয়ে আসছে। উমাইর বুরাকের হাত শক্ত করে ধরে বলল, বলো বুরাক, ওয়াদা করছি তোমাকে ভুল বুঝব না। কারণ আব্বু তোমাকে আমার বডিগার্ড বানিয়েছিল। যদি তুমি এমন কাজ করতে কখনো উনি আমার সাথে তোমাকে একা ছাড়ত না। বুরাক উমাইরের হাতে চুমো দিয়ে বলল, ধন্যবাদ বিশ্বাস করার জন্য। তাহলে শুনো। বুরাকের অতীত। বুরাক প্রায় 7 মাস পর আগামীকাল তার বাসায় ফিরবে। শুধু বুরাক না, তার সাথে আর যে যে ডিউটিতে এসেছে তারা সবাই। বুরাকরা 5 বন্ধু। বুরাক, রাজু, হিমেল, ববি আর আকলিমা। তারা একজন এক রকম। যেমন বুরাক শান্তশিষ্ট, সবার মনের কথা ভালোমতো বুঝতে পারে। রাজু খুব মজাদার, সবাইকে হাসাতে সে এক্সপার্ট, কিন্তু তার একটা খুব বাজে স্বভাব আছে যা কেউ পছন্দ করে না। সে মেয়েদের সাথে ফ্লার্ট করে। প্রথম আকলিমার সাথে খুব বেয়াদবি করত ববি। সেদিন হঠাৎ করে রেগে রাজুকে থাপ্পড় মেরে বলেছিল ওর সাথে বেয়াদবি করতে না। সেদিন থেকে রাজু আকলিমার তেমন একটা কথা বলে না। হিমেল খুব রাগী, সে যদি কিছু চায় পেয়ে দেখায়। বাবা খুব বড়লোক, কিন্তু তার মায়ের স্বপ্ন ছিল ছেলে আর্মি হবে, তাই হিমেল আর্মি হয়েছে। ববি খুব লাজুক স্বভাবের ছেলে। মনের কথা সহজে বলে উঠতে পারে না। আকলিমা পাঁচমিশালী, অর্থাৎ একসময় রাগী, একসময় খুব শান্তশিষ্ট, একসময় কমেডিয়ান। তাদের দেখা হয়েছিল যখন তারা সবাই ট্রেনিংয়ে গিয়েছিল। একসাথে কাজ করতে করতে খুব ভালো বন্ধু হয়ে উঠেছে তারা।
তাদের গ্রুপটা খুব সুন্দর ছিল। একে অপরকে তারা সবসময় সাহায্য করত। ববি আকলিমাকে ভালোবাসে, কিন্তু কখনো বলে উঠতে পারেনি, কারণ মেয়েটা মানুষটাই এমন। বুরাক, রাজু, হিমেল, ববির কারো কিছু হয়ে গেলে সে কাঁদতে কাঁদতে শেষ হয়ে যেত। যখন তাকে জিজ্ঞেস করা হতো সে এত কান্না করে কেন, সে জবাবে বলল, ছোটবেলা থেকে একা থেকে বড় হয়েছি রে, আমার কোনো বন্ধু বান্ধবী নেই, এইখানে এসে তোদের পেয়েছি, এত সহজে হারাতে চাই না। সবাই হাসত আকলিমা এই কথা শুনে। যেদিন তারা সবাই চলে যাবে তার আগের দিন রাতে বুরাক একা বসে বসে আকাশ দেখছিল। সবাই খেয়ে ঘুমাবে একটু পর। কিছুক্ষণ পর হিমেল বুরাকের পাশে এসে বসল। বুরাক একবার হিমেলকে দেখে আবার আকাশের দিকে তাকিয়ে বলল, কিছু বলবি? তুই কি করে জানলি? তোদের ভালো মতো চিনি, বল কি বলতে চাস? 7 মাস পর সবাই বাসায় যাচ্ছি, 2 মাস পর দেখা হবে। আকলিমা বলল, ওর বাবা চাচ্ছে এইবার বিয়ে করে ফেলতে। হ্যাঁ তো দোস্ত, ওকে আমি ভালোবাসি। বুরাক ভ্রু কুঁচকে হিমেলের দিকে তাকাল। হিমেল একটু লজ্জামাখা হাসি দিয়ে বলল, তাকে আজ প্রপোজ করতে চাই। মেয়েটাকে সংকোচে ফেলতে চাচ্ছিস? সে আমাদের সবাইকে বন্ধু ভাবে, যদি আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়? হবে না, আমি ওকে বলবো তোর উত্তর যেটাই হোক সবসময় আমাদের বন্ধুর মতো পাশে পাবি। আর ইউ শিওর? ইয়াহ দোস্ত, একটা হেল্প করবি? কি হেল্প? তুই যেইভাবেই হোক আকলিমাকে নিয়ে নদীর তীরে নিয়ে আসবি। পাগল নাকি? সেখানে জঙ্গল, এত রাতে একটা মেয়েকে সেখানে নিয়ে যাব বল? রাগে গাধা, তুই ওকে যেভাবেই হোক নিয়ে গিয়ে আবার ফিরে আসিস। আমি ওকে প্রপোজ করব, ওর জবাব যাই হোক শুনে ফিরিয়ে নিয়ে আসব। সত্যি তো? দেখ স্যার যদি দেখে ফেলে খুব খারাপ হবে। না স্যার দেখবে না। ঠিক আছে, আমি আকলিমাকে নিয়ে আসব, কিন্তু শুন ওর জবাব যাই হোক তুই কিন্তু রাগ করবি না। না, ও না করবে। আমি ওকে অনেক ভালোবাসি। ও না করলে ওকে আমি তুলে নিয়ে বিয়ে করে ফেলব। জোর করা ভালো না দোস্ত। যাই হোক, তুই ওকে নিয়ে আসিস, আমি গোলাপ ফুলের সাথে রেডি থাকব। বুরাক হেসে বলল, ওকে। রাতের খাবার খাওয়ার পর সবাই যার যার বিছানায় শুয়ে আছে। কেউ কেউ কথা বলছে, আবার কেউ কেউ ঘুমিয়ে আছে। মেয়ে আর ছেলেদের ক্যাম্প আলাদা। বুরাক মেয়েদের ক্যাম্পে এসে দেখে সবাই আড্ডা দিচ্ছে, কিন্তু আকলিমা এক কোনায় বসে তার পরিবারের অ্যালবাম দেখছে। বুরাক আকলিমা ডাকল। আকলিমা মাথা তুলে বুরাককে দেখে ইশারায় জিজ্ঞেস করল, কি? বুরাক ইশারায় বলল, বের হতে। সবাইকে বলে আকলিমা বেরিয়ে গেল। বুরাকের সামনে গিয়ে বলল, রাত বাজে 12টা, তুই এইখানে কি করছিস? হস, আস্তে আস্তে, স্যার দেখলে মেরাই ফেলবে। জানার পরও এসেছিস? বল কি হয়েছে? চল আমার সাথে। কোথায়? আরে তুই আয় তো, তারপর বলছি। আচ্ছা, চল। আকলিমাকে নিয়ে বুরাক নদীর তীরে যাওয়ার জন্য রওয়ানা দিল। ক্যাম্পের চারপাশ খুব ভয়ঙ্কর। মাঝে মধ্যে নিজের হাঁটার শব্দেই মানুষ ভয় পেয়ে যায়। নদীর তীরে এসে আকলিমা বলল, এইখানে নিয়ে আসলি কেন? অপেক্ষা কর, তুই ভালো মতো জানিস আমি ভূত ভয় পাই। ভূত টুত বলতে দুনিয়ায় কিছু নেই।
টুথ নেই কিন্তু ভূত আছে, ওকে? বুড়াক আকলিমার মাথায় টোকা মারল। সে মাথা ডলতে ডলতে বলল, হারামি, ওকে নদীতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া দরকার। ফেলে দেখা। দাঁড়া, দিচ্ছি ধাক্কা। বলেই আকলিমা বুড়াকের সাথে দুষ্টুমি করতে লাগল। তখনই বুড়াকের মোবাইল বেজে উঠল। পকেট থেকে মোবাইল বের করে দেখে হিমেলের কল। রিসিভ করে কানে ধরল। হুম, বল। আমি বটগাছের সামনেই আছি। তুই চলে যা। আমার যেতে হবে? শুন দোস্ত, যদি আকলিমার আগে আমাকে থাপ্পড় মারে আমার সম্মান মাটিতে মিশে যাবে। আমি ওর সামনে অ্যাটলিস্ট থাপ্পড় খেতে চাই না। ঠিক আছে, আমি যাচ্ছি, তোরা 10 মিনিটের মধ্যে ক্যাম্পে ফিরবি। ওকে, লাভ ইউ দোস্ত। হোপ তোর লাভ ইউ। হিমেল হাসল। বুড়াকো হেসে কল কেটে আকলিমাকে বলল, ভয় পাবি না, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছিস তুই? ক্যাম্প। আমিও যাব, দেখ কত ভয়ঙ্কর জায়গা। আরে রাখো তো তোর ভয়ঙ্কর জায়গা। আমি যাচ্ছি, তুই থাক। না দোস্ত, প্লিজ। বুড়া আকলিমার গালে হাত রেখে বলল, আমার উপর বিশ্বাস রাখো, তোর কিছু হবে না। ভয় না পেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাক। 10 মিনিটের বেশি হলে আমি নিজেই আসব। সত্যি তো? একদম সত্যি। বুড়াক মুচকি হেসে চলে গেল। কিন্তু তার ইচ্ছে করছে না মেয়েটাকে একা ছেড়ে যেতে। কিন্তু হিমেল আছে, তাই তার টেনশন নেই। যেহেতু একটা ছেলে বলেছে সে মেয়েটাকে ভালোবাসে আর প্রপোজ করতে চায়, তার উপর বিশ্বাস না করে থাকা যাবে না। বুড়াক তাড়াতাড়ি ক্যাম্প ফিরে আসল। এসে দেখে ববি বাকি আর্মিদের সাথে বসে গানের কলি খেলছে। বুড়াক আশেপাশে চোখ বুলাল। রাজুকে কোথাও দেখা যাচ্ছে না। ববি বুড়াককে ডেকে বলল তাদের সাথে বসে গানের কলি খেলতে। বুড়াক হেসে ববির সাথে গিয়ে বসল। প্রায় আধা ঘন্টার পর বুড়াক খেলার তালে আকলিমার কথা ভুলেই গিয়েছে। বাহির থেকে স্যারের কণ্ঠ শোনা যাচ্ছে। এখন তো বাহিরে যাওয়া সম্ভব না। ববি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। তারও ঘুম আসছে না। প্রায় 10 মিনিট পর পুরো ক্যাম্পের লাইট বন্ধ করে দেওয়া হলো। স্যার চলে যাওয়ার পরই বুড়াক জ্যাকেট পরে চুপি চুপি বের হল। চারপাশ কুয়াশা দিয়ে ঢেকে রয়েছে। আশেপাশে ভালো বুলিয়ে মেয়েদের ক্যাম্পের দিকে গেল। তখনই সেই ক্যাম্প থেকে একটা মেয়ে বের হল। সে বুড়াককে দেখে বলল, বুড়াক, লিমা কোথায়? লিমা কোথায় মানে? ও আসেনি এখনো? না, আমরা কখন থেকে অপেক্ষা করছি। আমি দেখছি, দাঁড়াও। তুমি ভেতরে গিয়ে বসো, আমি আকলিমাকে নিয়ে আসছি। তাড়াতাড়ি যাও, আশেপাশে অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। আচ্ছা। বুড়াক দৌড়ে নদীর তীরের জন্য রওনা দিল। ভয়ে তার বুকটা ধরফর করছে। নদীর তীরে এসে চারপাশে চোখ বুলাল। কাউকে তো দেখা যাচ্ছে না। বুড়াক 2-3 বার হিমেল আর আকলিমার নাম ধরে ডাকল, কিন্তু কেউ জবাব দিচ্ছে না। বুড়াক জঙ্গলের দিকে তাকাল। তার মন চাচ্ছে জঙ্গলের কিছুটা ভেতরে গিয়ে দেখতে। বুড়াক ধীর পায়ে হেঁটে গেল জঙ্গলের দিকে। প্রায় 5 মিনিট হাঁটার পর সে দেখে বটগাছের সামনে কেউ শুয়ে আছে। বুড়াকের বুকটা ধুক করে উঠল। ধীর পায়ে আর একটু কাছে গিয়ে দেখে তার চোখ কপালে উঠে গেল। সাথে সাথে ঘুরে দাঁড়াল। হাত পা কাঁপছে তার। আকলিমা নগ্ন অবস্থায় পড়ে আছে। বুড়াক কাপা কাপা হাতে জ্যাকেট খুলল।
মাথা ঘুরছে তার। বুরাক ধীরে ধীরে ঘুরে হেঁটে গিয়ে হাঁটু গেড়ে বসে আকলিমার শরীর ঢেকে তুলে বুকের সাথে জড়িয়ে ধরল। চিৎকার মেরে কাউকে ডাকতেও পারছে না। আকলিমার দিকে তাকিয়ে আস্তে আস্তে গালে থাপ্পড় দিয়ে আকলিমাকে ডাকছে, কিন্তু মেয়েটা কোনো জবাব দিচ্ছে। গালে লাল হয়ে আছে, মনে হচ্ছে কেউ খুব জোরে থাপ্পড় মেরেছে। হঠাৎ বুরাকের দিকে কেউ টর্চের আলো দিল। বুরাক ধীরে ধীরে ঘুরে দেখে কেউ দাঁড়িয়ে আছে হাতে টর্চ নিয়ে। হঠাৎ কেউ বলে উঠল, দেখলেন স্যার, আমি বলেছিলাম না বুরাক নিয়ে এসেছে আকলিমাকে। কণ্ঠটা আর কারো না রাজুর। বুরাক কি বলবে ভেবে পাচ্ছে না। আকলিমাকে এই অবস্থায় দেখার পর থেকে তার গলা দিয়ে শব্দ বের হচ্ছে। মনে হচ্ছে সে তার বাকশক্তি হারিয়ে ফেলেছে। বুরাক হ্যান্ডকাফ পরে চুপচাপ থাকা নিচু করে বসে আছে। আকলিমাকে হসপিটালে নেওয়া হয়েছে। ববি একপাশে বসে হাঁটুতে মুখ গুজে কাঁদছে। বুরাককে অনেকবার জিজ্ঞেস করা হয়েছে আকলিমাকে সে কেন নিয়ে গিয়েছিল, কিন্তু সে জবাব দিতে পারছে না। ক্যাম্পের সবাই বলেছে আকলিমাকে শেষবার বুরাকের সাথেই দেখেছিল। তখনই হিমেল এসে বলল, এইসব কি? বুরাককে হ্যান্ডকাফকে পরিয়েছে? রাজু বলল, আকলিমার রেপ হয়েছে। হোয়াট ননসেন্স! হ্যাঁ সত্যি বলছি, বুরাকের উপর সন্দেহ আছে সবার। এইটা কি করে সম্ভব? বুরাক আকলিমাকে না, এইটা বিশ্বাস করতে পারছি না আমি। বুরাক মাথা তুলে হিমেলের দিকে তাকালো। সে তো এমনভাবে নাটক করছে যেন কিছু জানে না। হঠাৎ আকলিমার চেহারাটা ভেসে উঠল বুরাকের চোখের সামনে। বুরাক বলেছিল আমার উপর বিশ্বাস রাখো, তোর কিছু হবে না। বুরাকের মাথায় রক্ত উঠে গেল। রাগে চিল্লিয়ে দৌড়ে গিয়ে হিমেলের গলা চেপে ধরল। সবাই দৌড়ে গেল বুরাককে ছাড়ানোর জন্য, কিন্তু বুরাকের শক্তির সাথে কেউ পেরে উঠতে পারছে না। একসময় রাজু বুরাকের গালে ইচ্ছে ঘুষি তাকে সরাল। বুরাক রাগে চিল্লিয়ে বলল, তুই তুই করেছিস এই সব? হিমেল অবাক চেহারা বানিয়ে বলল, কি? আমি? দেখলেন স্যার, রেপ নিজে করে আমার উপর দোষ দিচ্ছে। আমি সত্যি বলছি, একদম সত্যি। স্যার জানে বুরাক কখনো মিথ্যে বলে না। আর এই ছেলেটাকে দিয়ে এত বড় অপরাধ হতেই পারে না। স্যার বলল, তোমার কাছে কোনো প্রমাণ আছে বুরাক? কারণ সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে তুমি আকলিমাকে নিয়ে গিয়েছিলে। আছে প্রমাণ। হিমেল এইবার সত্যি অবাক হয়ে বুরাকের দিকে তাকাল। তার কপাল বেয়ে ঘাম পড়ছে। ববি দাঁড়িয়ে বলল, কি প্রমাণ? বল বুরাক। যে এই কাজ করেছে তার কলিজার ভেতরে সবগুলি ভরে দিব আমি। স্যার আমার হ্যান্ডকাফ খুলুন, আমি প্রমাণ দিচ্ছি। স্যার এগিয়ে গিয়ে বুরাকের হাতের হ্যান্ডকাফ খুলে ফেলল। বুরাক তার পকেট থেকে মোবাইল বের করল। তার মোবাইলে প্রত্যেকটা কলের রেকর্ডিং আছে। লাস্ট কল হিমেলের সাথে হয়েছিল। বুরাক সেটা অন করে ভলিউম ফুল করে সবাইলে শোনাল। হিমেলের কপাল বেয়ে ঘাম ঝরছে। রেকর্ডিং শুনে সবাই হিমেলের দিকে তাকাল। হিমেল বলল, হ্যাঁ আমি বুরাককে বলেছিলাম আকলিমাকে নিয়ে আসতে। আমি ওকে প্রপোজ করতে চেয়েছিলাম। আকলিমাকে আমি বলেছি আমার মনের কথা, কিন্তু সে বলেছে সে তার বাবা মায়ের সাথে কথা বলবে। আমি রাজি হয়েছি। কিছুক্ষণ পর বুরাক এসেছে, তারপর ও আমাকে বলল তুই ক্যাম্প চলে যা, আমি আসছি ওকে নিয়ে। তারপর আমি ক্যাম্পে এসে ঘুমিয়ে পড়েছি। আমি কিছু জানি না স্যার। বুরাক চিল্লিয়ে বলল।
মিথ্যে, সব মিথ্যে। আমি যাইনি ফিরে। আমি ববিদের সাথে বসে কথা বলছিলাম। স্যার ববিকে জিজ্ঞেস করল, বুরাক কি সত্যি বলছে? জি স্যার, বুরাক আমার সাথেই ছিল। বুরাক বলল, স্যার বিশ্বাস করুন, আমি আকলিমার সাথে এমন কিছু করার কথা ভাবতেও পারি না। হিমেল রেগে চিল্লিয়ে বলল, তোর কি মনে হয় আমি করতে পারি এমন কিছু? হ্যাঁ হ্যাঁ, তুই করেছিস। তখনই কেউ একজন এসে স্যারের কানে কি যেন বলল। স্যার ওকে বলে পুলিশদের বলল, বুরাক, হিমেল, রাজু আর ববি এই চারজনকে থানায় নিয়ে যান। ববি অবাক হয়ে বলল, স্যার আমি কেন? এত প্রশ্ন না, যদি তুমি ইনোসেন্ট হয়ে থাকো তোমার কিছু হবে না। রাজু কান্নাজড়িত কণ্ঠে বলল, কিন্তু স্যার আমাকেও, আমি এইসব বিষয়ে কিছু জানি না। তো তুমি এসে আমাকে বললে কিভাবে যে বুড়া আকলিমাকে নিয়ে জঙ্গলে গিয়েছে? রাজু থতমত খেয়ে গেল। মানুষ তার গুনাহকে যতই ঢাকার চেষ্টা করুক না কেন, ভয়ের কারণে এমন কোনো কাণ্ড করে বসে যার ফলে তার গুনাহ সবার সামনে ধরা পড়ে যায়। ধীরে ধীরে আকলিমার ধর্ষণের খবর পুরো দেশে ছড়িয়ে পড়েছে। বুরাকের এলাকার প্রত্যেকটা মানুষ বুরাকের পরিবারকে বঞ্চিত করে রেখেছে। এলাকার চেয়ারম্যান ঘোষণা করেছে যদি বুরাক অপরাধী হয়ে থাকে তার বাড়িঘর ভেঙে এলাকা থেকে বের করে দিবে। বুরাকের বাবা, মা, ভাই ভাবি কেউ বাসা থেকে বের হতে পারছে না। এলাকার মানুষ তাদের দেখে এমন এমন কথা বলে যা শুনলে মানুষ আত্মহত্যা করতেও ভয় পাবে না। বুরাক, ববি, হিমেল ও রাজুকে এক লকআপে রেখেছে পুলিশ। ববি মনমরা হয়ে বসে আছে। সে মেনে নিতে পারছে না আকলিমার এই অবস্থাকে। বুরাক কিছুক্ষণ পর পর হিমেলের দিকে রাগী দৃষ্টিতে তাকাচ্ছে। হিমেলের কপাল বেয়ে ঘাম ঝরছে বুরাকের চাহনি দেখে। হঠাৎ একজন কনস্টেবল এসে বলল, তোমাদের মাঝে ববিকে? ববি মাথা তুলে তাকাল। বুরাক বলল, ওর নাম ববি। ববি, তুমি বেরিয়ে আসো। ববি চোখের পানি মুছে বলল, আর আমার বন্ধুরা? তোমার বন্ধুদের মধ্যেই আসল আসামি লুকিয়ে আছে। তুমি নির্দোষ সেটার প্রমাণ পেয়েছে পুলিশ। বেরিয়ে আসো। বুরাকও নির্দোষ, ওর প্রমাণ না পাওয়ার পর্যন্ত আমি বের হব না। বুরাক রেগে গিয়ে বলল, ওই শালা তোর কি মাথা খারাপ? বের হো। যাব না আমি। দেখ আকলিমা কেমন আছে একমাত্র তুই গিয়ে দেখতে পারবি। যা তুই, আমি ঠিক আছি। ববি হিমেল আর রাজুর দিকে তাকিয়ে বলল, এই জানোয়ারদের উপর বিশ্বাস নেই আমার। তোর কি মনে হয় ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে? এইটা পুলিশ স্টেশন। আমার কিছু হলে তাদের ছাড়বে না পুলিশ। কনস্টেবল বলল, তাড়াতাড়ি বের হও তুমি। ধর্ষিতার এখনো জ্ঞান ফিরেনি। জ্ঞান? কনস্টেবল কথা শেষ করার আগেই ববি দাঁড়িয়ে চিল্লিয়ে বলল, খবরদার ওকে ধর্ষিতা বলবেন না। ও ধর্ষিতা না। ও একদম আগের মতো আছে, শুধু ওই জানোয়ারটার কারণে অসুস্থ হয়ে পড়েছে। বুরাক দ্রুত গিয়ে ববিকে ধরে বলল, দোস্ত উনার উপর রাগ করিস না। তুই শান্ত থাক। ও কে ও ধর্ষিতা বললেই ওর জান বের করে ফেলব। হর্ষস একদম চুপ, তুই গিয়ে দেখ আকলিমা কেমন আছে। আর অবশ্যই আমাকে এসে খবর দিবি আকলিমা কেমন আছে। ববি মাথা নাড়াল। কনস্টেবল দরজা খুলে দিতেই ববি ধীর পায়ে হেঁটে গিয়ে বের হল। কনস্টেবলের দিকে তাকিয়ে বলল, মাফ করবেন আমাকে।
বুঝতে পারিনি আমি। মাফ চাইতে হবে না। আমি বুঝতে পারছি তোমাদের মনের অবস্থা। তোমার বাবা বাহিরে দাঁড়িয়ে আছে, যাও তাদের কাছে। ববি একবার ঘুরে বুড়াককে দেখে চলে গেল বাহিরে। বুড়াক ধীরে ধীরে মাটিতে বসে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে চোখ বন্ধ করে রাখল। একবার চোখ খুলে রাজু আর হিমেলের দিকে তাকালো। তারা দুজন হেসে হেসে কথা বলছে। বলবেই বা না কেন, হিমেলের বাবা বড় থেকে বড় কেস হ্যান্ডেল করতে পারে, এইটা তো হিমেলের জন্য সামান্য রেপ কেস। বুড়াক হাঁটুতে মুখ গুজে চোখ বন্ধ করে রাখল। প্রায় 15 মিনিট পর কনস্টেবল আবার আসলো। এসে বলল, বুড়াক শাহরিয়ার শাহ কে? বুড়াক মাথা তুলে তাকালো। রাজু আর হিমেল অবাক হল। তার মানে কি বুড়াক ছাড় পেয়ে গেল? হিমেল বলল, ইম্পসিবল, বুড়াক ছাড় পেতে পারে না। কনস্টেবল রাগে চিল্লিয়ে বলল, চুপ থাক তুই, সবার সন্দেহ তোর উপর। আর তোর সাথে আমি কথা বলিনি। বুড়াক দাঁড়িয়ে বলল, আমি বুড়াক শাহরিয়ার শাহ। তোমার সাথে একজন দেখা করতে এসেছে। তোমাকে 15 মিনিটের জন্য বাহিরে বের করা হচ্ছে। তাই তাড়াতাড়ি বের হও। কে এসেছে? উনার নাম ফিরোজ আনোয়ার। খুব বড় নেতা। বুড়াক ফিরোজ আনোয়ারের নাম শুনেছে, কিন্তু কখনো দেখেনি। হিমেল বলল, ফিরোজ আনোয়ার? খুব বড় নেতা উনি। বড় থেকে বড় কেস মিনিটে সলভ করে ফেলে। কিন্তু উনি বুড়াকের সাথে দেখা করতে এসেছেন কেন? দেখা করতে হলে তো আমার সাথে দেখা করার কথা। কারণ আব্বু। কনস্টেবল রেগে গিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তোর বাবা অনেক বড় লোক। এখন মুখ বন্ধ রাখো। এই তুমি আমার সাথে সম্মান দিয়ে কথা বলো। সম্মান দিল সম্মান পাবি। যে পুরুষ নারীদের সম্মান করতে পারে না, সে আবার অন্যের থেকে কিভাবে সম্মানের আশা করতে পারে? বুড়াক বলল, বাদ দিন ওকে, ওর মতো বলতে দিন। কোথায় ফিরোজ আনোয়ার? কনফেশন রুমে, আসো তুমি আমার সাথে। কনস্টেবল তালা খুলে দিল। বুড়াক লকআপ থেকে বের হয়ে কনস্টেবলের সাথে গেল। বুড়াক কনফেশন রুমে গিয়ে দেখে ফিরোজ আনোয়ার পায়ের উপর পা তুলে বসে আছে। বুড়াককে দেখে পা থেকে পা নামিয়ে বলল, বুড়াক শাহরিয়ার শাহ? ইয়েস স্যার। বসো। বুড়াক ধীরে ধীরে গিয়ে ফিরোজ আনোয়ারের বরাবর বসল। ফিরোজ আনোয়ার বুড়াকের দিকে চা এগিয়ে দিয়ে বলল, চা খাও। নো স্যার, থ্যাংক ইউ। তোমার সম্পর্কে অনেক প্রশংসা শুনেছি বুড়াক। আমার বিশ্বাস হয় না তুমি এমন কাজ করতে পারো। থ্যাংক ইউ স্যার ফর বিলিভ মি। মোস্ট ওয়েলকাম। আকলিমার জ্ঞান ফেরেনি। জ্ঞান ফেরার পর সে স্টেটমেন্ট দিল, সব ক্লিয়ার হয়ে যাবে। স্যার, হিমেলের বাবা খুব বড় লোক। উনি তার ছেলেকে বাঁচানোর জন্য যে কিছু করতে পারে। আকলিমার জন্য আমার ভয় করছে। আমি আকলিমার সিকিউরিটির ব্যবস্থা করেছি। ধন্যবাদ স্যার। আপনি আমার সাথে দেখা করতে চেয়েছেন কেন স্যার? আমি একজন নেতা, রাজনীতি করি। রাজনীতির কারণে আমার শত্রু খুব বেড়েছে। তোমার স্যারের সাথে কথা বলেছি। রেপিস্ট না, কিন্তু কোনো না কোনো জায়গা দিয়ে তুমিও অপরাধী। কারণ তুমি আকলিমাকে নিয়ে গিয়েছিলে সেখানে। জি স্যার, আমি মানছি এইটা আমার দোষ। তুমি আর কখনো তোমার জব ফিরে পাবে না, শুনেছ এই খবর? জি। তুমি জেল থেকে ছাড়া পাওয়ার পর তোমার জন্য একটা কাজ আছে আমার। কি কাজ স্যার? আমার বডিগার্ড হতে হবে তোমাকে।
তোমার ব্যাপারে শুনে ইচ্ছে হলো তোমার উপর বিশ্বাস করতে। তোমাকে দেখার পর ইচ্ছেটা আরো বেড়ে গেল। তোমার উপর আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারব। লেবু বেশি কচলালে তেতো হয়ে যায় স্যার। তেতো হলেও আমার জন্য ভালো। বলো, রাজি আছো বডিগার্ডের কাজের জন্য? বুরাক কিছুক্ষণ বসে ভাবল। হঠাৎ পরিবারের কথা মাথায় আসতেই বলল, রাজি স্যার, কিন্তু যদি আমি নির্দোষ প্রমাণ না হই? তোমাকে নির্দোষ প্রমাণ করার দায়িত্ব আমার। তুমি রাজি হয়েছ জেনে খুশি হলাম। 24 ঘন্টা অপেক্ষা করো, আমি সব সামলাচ্ছি। ধন্যবাদ স্যার। হিমেল আর রাজু বসে বসে কথা বলছিল। তখনই আর একজন কনস্টেবল এসে বলল, হিমেল। হিমেল হেসে বলল, দেখলি, আমি বলেছিলাম না ছাড় পাওয়া আমার বাম হাতের কাজ। কিন্তু দোস্ত, আমার কি হবে? আমি আছি তো তোর জন্য। হ্যাঁ, করেছি আমরা রেপ। সো হোয়াট? আমি তো কখনো আর্মির জব করতেই চাইনি। আম্মু ঘাড়ের উপর উঠে নাচছিল তাই করেছি। এখন আমি ফ্রি, ছাড় পাওয়ার পর নিউজিল্যান্ড চলে যাব। বলেই হিমেল উঠে দাঁড়াল। দ্রুত হেঁটে গিয়ে লকআপের দরজার সামনে গিয়ে দাঁড়াল। তখনই এগিয়ে আসলো একজন বয়স্ক পুরুষ। বয়স 50-এর বেশি হবে কিন্তু দেখে লাগে না। হিমেল হেসে বলল, ড্যাড। কি করলি তুই? ড্যাড, মেয়েটা আমাকে থাপ্পড় মেরেছিল। তাই বলে রেপ করে জঙ্গলে ফেলে দিয়ে আসবি? নদী ছিল সাথে, নদীতে ফেলে দিতে পারলি না? ড্যাড, এত কিছু মাথায় আসেনি। তোর মা ডিভোর্স চাচ্ছে। হ্যাঁ, কিন্তু কেন? তোকে সাপোর্ট করছি বলে। উফ, আমার মাদার বাংলাদেশ। ড্যাড, প্লিজ আমাকে বের করো এইখান থেকে। অপেক্ষা কর কিছুক্ষণ, আমি ব্যবস্থা করছি। তার আগে ওই মেয়েটাকে মারতে হবে। যদি স্টেটমেন্ট দিয়ে দেয় তোকে আর বাঁচাতে পারবো না। ড্যাড, আমি মরতে চাই না। ডু সামথিং। বললাম তো অপেক্ষা কর। রেপ করার আগে মাথায় ছিল না এই কথা তোকে বাঁচাতে কত কষ্ট হবে? সরি। হুম, ইটস ওকে। ওর সাথে কে? রাজু। ও ছিল সাথে? হ্যাঁ। তোরা আমার জীবনটাকে শেষ করে দিচ্ছিস। রাজু পেছনে থেকে বলল, সরি আঙ্কেল। তোমার বাবার নাম্বার দাও, কথা বলবো উনার সাথে। হঠাৎ পেছনে থেকে কেউ একজন বলে উঠল, হ্যাঁ, তারপর তুই শয়তান মিলে তাদের গুনাহকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবি। হিমেলের বাবা পেছনে ফিরে দেখে বুরাক আর ফিরোজ আনোয়ার দাঁড়িয়ে আছে। হিমেলের বাবা অবাক হয়ে বলল, ফিরোজ আনোয়ার? হ্যাঁ, ফিরোজ আনোয়ার। ওয়াদা করছি তোর ছেলে পার পাবে না। হিমেল রেগে চিল্লিয়ে বলল, হে ইউ ফিরোজ আনোয়ার, তুমি যেই হও না কেন ড্যাড আমাকে নিশ্চয়ই বাঁচাবে। হিমেলের বাবা বলল, চুপ থাক তুই। তারপর ফিরোজ আনোয়ারের দিকে তাকিয়ে বলল, ফিরোজ, ওরা ছোট, না বুঝে অপরাধ করেছে। মা বাবার জন্যই সন্তান খারাপ হয়। কাশ তোর ছেলে অনাথ হতো বা তুই ওর বাবা না হতি, ঠিক সে মানুষের মতো মানুষ হতো। আমার একটাই ছেলে, আর আমি ওর কিছু হতে দিব না। তোর একটাই ছেলে, আর আমি ওকে কিছুতেই বাঁচতে দিব না। লিখে রাখো। বেশি বলছো ফিরোজ আনোয়ার। ফিরোজ আনোয়ারের কথা তলোয়ারের ধারের মতো, তাই সবার গায়ে গিয়ে লাগে। হিমেলের বাবা কিছু বলল না। সে জানে ফিরোজ আনোয়ার হার মানার মানুষ না। বুরাক বলল, স্যার, আপনি আপনার খেয়াল রাখবেন। তুমি আমার চিন্তা করো না।
নিশ্চিন্তে গিয়ে বসো। বুরাক মাথা নাড়িয়ে লকআপের ভেতরে গিয়ে বসল। ফিরোজ আনোয়ার হিমেলের বাবার দিকে তাকিয়ে বলল, সন্তানকে যদি ছোটবেলা থেকে শাসন করতে তাহলে এই দিন দেখতে হতো না। আজ টিভির প্রত্যেকটা চ্যানেলে তোমার ছেলের ছবি ভাসছে। দেশের একজন রক্ষক হয়ে এত জঘন্য কাজ করেছে ভাবতে পারছ? হিমেলের বাবা এইবারও কিছু বলল না। হিমেলের দিকে একবার নজর দেখে চলে গেল। ফিরোজ আনোয়ার কিছুক্ষণ তাকিয়ে রইল হিমেলের বাবার যাওয়ার পথে। তারপর বুরাকের দিকে তাকিয়ে চোখের ইশারায় বলল নিশ্চিন্তে থাকতে। তারপর চলে গেল বাহিরে। বুরাক রাজু আর হিমেলকে দেখল। তারা এমন বিহেভ করছে যেন কিছু হয়নি। বুরাক বলল, হিমেল, বল, মনে পড়ে আমাদের ট্রেনিংয়ের দিনগুলো? ট্রেনিং করতে করতে হাত পা কেটে যেত আমাদের। তখন আকলিমা পরম যত্নে আমাদের হাতে পায়ে ব্যান্ডেজ করে দিত। তুই কিভাবে পারলি মেয়েটার সাথে এমনটা করতে? আমি কোথায়? রেপ তো তুই করেছিস। বলেই হিমেল শব্দ করে হেসে উঠল। হিমেলের সাথে তাল মিলিয়ে রাজুও হাসতে লাগল। তাদের হাসি দেখে বুরাক তালিচ্ছের হাসি হাসল। মানুষ কতটা জঘন্য হতে পারে এইটা জানার জন্য হিমেল আর রাজুর মতো কিছু ধর্ষকদের দেখা দরকার। বুরাক বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গিয়েছে বুঝতে পারেনি। হঠাৎ কারো ডাকে বুরাকের ঘুম ভাঙল। ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে দেখে দরজার সামনে ববি দাঁড়িয়ে আছে। বুরাক দ্রুত উঠে ববির দিকে এগিয়ে গেল। ববির চোখ মুখ দেখে তার ভয় করছে। আমতা আমতা করে বলল, বব্বি কি হয়েছে রে? তুই হঠাৎ আসলি। তুই ঠিক আছিস? হবা হ্যাঁ, আমার কি হবে? তুই বল আকলিমা কেমন আছে? আউট অফ ডেঞ্জার, কিন্তু ও স্টেটমেন্ট দিতে পারছে না। কেউ তার সামনে যেতে পারছে না। জানিস কেমন পাগলের মতো কাঁদছে ও? বলেই ববি কেঁদে উঠল। বুরাকের রাগ হচ্ছে খুব। রাগী দৃষ্টিতে হিমেলের দিকে তাকাল। হিমেল পায়ের উপর পা তুলে বসে আছে। বুরাক ববির দিকে তাকিয়ে বলল, ওকে সময় দে, আর একা রাখিস না। এত তাড়াহুড়োর কিছু নেই। স্টেটমেন্ট তাড়াতাড়ি নিতে হবে। কারণ হিমেলের বাবা ওদের জামিনের জন্য উঠে পড়ে লেগেছে। পাবে না ওরা জামিন, এইটা গ্যারান্টি আমি দিচ্ছি। জানিস আমি ওর কেবিনে ঢুকতেই ও চিল্লিয়ে উঠেছে। আমাকে বারবার বলছিল চলে যেতে। শুন, তুই কাঁদিস না। আর আকলিমাকে ভুলেও একা থাকতে দিবি না। মনে আছে তোর যখনই আমরা দুষ্টামি করে বলতাম আর কখনো তোর সাথে কথা বলবো না? ও কান্না করতে করতে বলতো আমরা কথা না বললে ও মরে যাবে, সুইসাইড করবে। কেমন পাগলদের মতো কথা বলতো। ওর সাথে প্রায় 3টা নার্স আছে। তুই নিশ্চিন্তে থাক। আরও কিছুক্ষণ কথা বলে ববি চলে গেল। বুরাক আবার এসে বসে পড়ল মাটিতে। ভয় তার বাড়ছে খুব। যদি আকলিমা নিজের কিছু করে ফেলে? প্রায় 3 ঘন্টা পর ফিরোজ আনোয়ার, বুরাকদের সিনিয়র স্যার আর কমিশনার আসল। বুরাক, হিমেল আর রাজু দাঁড়িয়ে গেল তাদের দেখে। তারা লকআপের ভেতরে আসল। ফিরোজ আনোয়ার বুরাকের বরাবর দাঁড়িয়ে বলল, আকলিমা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। বুরাক চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস ফেলে বলল, আলহামদুলিল্লাহ। তাকিয়ে বলল, স্যার ও ঠিক আছে? হ্যাঁ, কিছুদিন হসপিটালে থাকতে হবে তার। কমিশনার হিমেলের দিকে তাকিয়ে বলল, কিন্তু একটা সমস্যা আছে। হিমেল আর রাজুর জামিন হয়ে গিয়েছে। হিমেল আর রাজু খুশিতে ইয়াহু বলে চিল্লিয়ে উঠল। কমিশনার কনস্টেবলকে বলল,
কনস্টেবল, তাদের নিয়ে গিয়ে কনফেশন রুমে বসিয়ে রাখো। বেল ব্যাপার সাইন করা হলে ছাড় পাবে তারা। বুরাক বলল। এত সহজে ছাড় পেয়ে গেল? আকলিমা তো স্টেটমেন্ট দিয়েছে, তবুও কেন? ফিরোজ আনোয়ার বলল। সবই হিমেলের বাবার টাকার লীলা খেলা। এইটা ঠিক হয়নি। একটা মেয়ের জীবন এইভাবে বরবাদ হয়ে যাবে? রাজু বলল। তুই চুপ থাক। আকলিমা সবসময় আমাকে এভয়েড করত। একবার তার সাথে দুষ্টামি কি করলাম সে তো আমাদের ববির হাতে মারি খাইয়ে দিল। বুরাক রাগে গজগজ করছে রাজুর কথা শুনে। হিমেল বলল। থাকতে দে তাকে এইভাবে, চল আমরা যাই। ফিরোজ আনোয়ার বলল। হ্যাঁ হ্যাঁ যাও, সারপ্রাইজ অপেক্ষা করছে তোমাদের জন্য। মানে তোমার বাবা তোমার জন্য ওয়ার্ল্ড ট্যুরের টিকিট বুক করেছে। ও মাই গড, বলতে হবে আমার ড্যাডকে। উনি ওয়ার্ল্ড বেস্ট ফাদার। ইয়াহ রাইট নাও গো মাই চাইল্ড। হিমেল আর রাজু দ্রুত বেরিয়ে গেল লকআপ থেকে। বুরাক কান্নাজড়িত কণ্ঠে বলল। কেন ওরা ছাড় পেল? দরকার হলে ওদের সাথে আমাকে শাস্তি দিন, কিন্তু আকলিমাকে জাস্টিস দিন প্লিজ স্যার। বুরাক, হিমেল আর রাজু শাস্তি পাওয়া ইম্পসিবল। কোর্ট আকলিমা স্টেটমেন্ট গ্রহণ করেনি। কিন্তু কেন? হিমেলের বাবা আকলিমার স্টেটমেন্টকে মিথ্যে প্রমাণ করে ফেলেছে। বুরাক রাগে দুকদম পিছিয়ে গিয়ে ঘুরে দেয়ালে সজোরে ঘুষি মারল। সাথে সাথে তার হাত কেটে রক্ত বের হতে লাগল। ফিরোজ আনোয়ার একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল। প্রমাণ হয়ে গিয়েছে তুমি নির্দোষ। বুরাক চিল্লিয়ে বলল। আমাকে নির্দোষ প্রমাণ করলে কি হবে? আকলিমাকে তারা মিথ্যে বানিয়ে ফেলল। কোর্ট তাদের শাস্তি না দিল আমি দিব। ওদের আমি জীবিত ছাড়ব না। বলেই বুরাক চলে যেতে নিল। তখনই কমিশনার বুরাকের হাত ধরে বলল। তোমার কাজ আমরা অলরেডি করে ফেলেছি। বুরাক কমিশনারের দিকে তাকিয়ে বলল। মানে? চলো দেখাচ্ছি। তারা সবাই লকআপ থেকে বের হয়ে বাহিরে গেল। পুলিশ স্টেশনের বাহিরে মানুষদের ভিড়। সবার মুখে একটাই কথা, ধর্ষককে ফাঁসি দিন, না হয় জনতার হাতে ছেড়ে দিন। হিমেল আর রাজু এইসব দেখে হাসছে। বুরাক বলল। এতগুলো মানুষ তাদের শাস্তি চাচ্ছে, তবুও কি তারা শাস্তি পাবে না? কমিশনার বলল। পাবে, আমরা না, জনতা দিবে তাদের শাস্তি। বুরাক কিছু বুঝে উঠতে পারছে না। কমিশনার কিছু কদম এগিয়ে গেল। একজন পুলিশ এসে উনার হাতে মাইক দিয়ে গেল। কমিশনার বলল। সবাই শান্ত হন, আপনাদের কিছু বলার আছে। সবাই চুপ হয়ে গেল। কমিশনার আবার বলা শুরু করল। জীবনের 32 বছর আমি পুলিশের ডিউটি করেছি, কিন্তু এমন কেস কখনো আমাদের কাছে আসেনি। আর্মিরা দেশের সৈনিক, দেশের রক্ষক। তারা কি এমন কাজ করতে পারে? না, পারে না। একজন আর্মি এমন কাজ কখনো করতে পারে না। গতকাল আমাদের কাছে এই কেসটি আসে, কিন্তু আফসোস সলভ হয়নি। মেয়েটির নাম আকলিমা, যার ধর্ষণ হয়েছে। আপনারা কি জানতে চান আকলিমার স্টেটমেন্ট সত্য নাকি মিথ্যে? সবাই চিল্লিয়ে বলল, হ্যাঁ আমরা জানতে চাই। কমিশনার বলল। নিশ্চয়ই জানাবো আপনাদের। ঠিক 1 সপ্তাহের পর আমি রিটায়ার হব। তাই ভাবছি রিটায়ার হওয়ার আগেই আমাকে বের করে দেওয়া হোক এই পুলিশ স্টেশন থেকে। আসুন দেখে নিই আমাদের দুজন মহান মানুষের মহান কর্ম। পুলিশ স্টেশনের ভিতর থেকে 45 ইঞ্চির একটা টিভি আনা হলো। তাড়াতাড়ি পুলিশেরা টিভি জয়েন দিয়ে মোবাইলের সাথে যুক্ত করে একটা ভিডিও অন করল।
বুরাক ধীর পায়ে হেঁটে গিয়ে কিছুটা সামনে গিয়ে দাঁড়ালো। ভিডিওতে আকলিমাকে দেখা যাচ্ছে। বিছানার বেডে সে শুয়ে আছে, কমিশনার তার পাশে বসে আছে। বুরাকের চোখ বেয়ে পানি পড়ল। তার ইচ্ছে করছে হিমেল আর রাজুকে এখনই জীবিত কবর দিয়ে দিতে। আকলিমাকে জিজ্ঞেস করা হলো, আকলিমা, একটা মেয়ের জন্য এইটা কতটুকু দুঃখজনক তা আমরা বলতে পারবো না, কিন্তু আমাদের জানা খুব প্রয়োজন তোমার সাথে কি হয়েছিল। তুমি যদি আমাদের না বলো আমরা তাদের শাস্তি দিতে পারবো না। আকলিমা কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। খুব কষ্টে ধীরে ধীরে বলল, সসার যদি একটা মেয়ে বলে সে পারবে না এখন কোনো রিলেশনে জড়িত হতে, তাহলে কি মেয়েটার ইজ্জত নিয়ে খেলবে সবাই? একদম না, নারীদের স্বাধীনতার অধিকার আছে। তুমি প্রথম থেকে সব বলো। ক্যাম্পে বসেছিলাম সবার সাথে, তখন বুরাক আসে আমাকে ডাকতে। তাকে জিজ্ঞেস করাই বলে তার সাথে যেতে। সে আমার খুব ভালো বন্ধু। চোখ বন্ধ করে তার উপর বিশ্বাস করতে পারি, তাই তার সাথে গিয়েছি। নদীর তীরে যাওয়ার পর সে আমাকে অপেক্ষা করতে বলে চলে যায়। ঠিক কিছুক্ষণ পর হিমেল আসে। হিমেলও খুব ভালো বন্ধু আমার। সে আমাকে দেখে বলে সে আমাকে কিছু বলতে চায়। আমি বলি, বল কি বলবি? সে আমাকে বলল আমাকে খুব ভালোবাসে, বিয়ে করতে চায়। আমি বুঝে উঠতে পারিনি কি বলবো, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। নিজের ভালোবাসা ছেড়ে অন্য কাউকে কিভাবে হ্যাঁ বলবো? আমি বলি এখন আমি পারবো না জবাব দিতে, আর আমি রিলেশনের জোড়াতে চাই না। হিমেল খুব রিকোয়েস্ট করে। এক সময় সে আমাকে জোর করে জড়িয়ে ধরে। তার ছোঁয়া আমার মোটেও ভালো লাগছিল না, তাই আমি তাকে ধাক্কা দিয়ে একটা থাপ্পড় মেরে দেই। কিন্তু ও কিছু বলেনি আমাকে, শুধু নিচের দিকে তাকিয়েছিল। তখনই রাজু আসে। সে রাগে চিল্লিয়ে বলে আমি থাপ্পড় কেন মারলাম না বলে দিল ও হতো। কিন্তু স্যার আমি তো না বলেছিলাম, সে শুনেনি। উল্টো আমাকে ছোঁয়ার চেষ্টা করছিল, যা আমার ভালো লাগেনি। আমি হিমেলকে সরি বলে ফিরে আসতে নিয়েছিলাম। রাজু হিমেলকে কি বলেছে আমি তা জানি না। ক্যাম্পের কিছুটা কাছে আসতেই কেউ আমার মুখ চেপে ধরেছিল পেছনে থেকে। আমি ছোটাছুটি করতে থাকি, কিন্তু তাদের শক্তির সাথে পেরে উঠতে পারিনি। আমি ট্রেনিং নিয়েছি, কোনো সাধারণ মানুষ থাকলে তাদের সাথে পারতাম, কিন্তু তারাও আর্মি, তারাও ট্রেনিং নিয়েছে। হঠাৎ হিমেল আমার বরাবর হেসে আমার মাথায় একটা ভারী কিছু দিয়ে খুব জোরে আঘাত করে। আমি তখনও জ্ঞান হারাইনি। পড়ে গিয়েও দাঁড়িয়ে যাই, কিন্তু দৌড়াতে পারিনি। তারা আমাকে খুব মেরেছে। এক সময় জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফিরে নিজেকে হসপিটালের বিছানায় আবিষ্কার করি। থাপ্পড় মারার অপরাধে আমার সম্মান নিয়ে খেলা হবে, আগে জানলে আমি কখনো তাকে থাপ্পড় মারতাম না। বলেই আকলিমা ফুপিয়ে কেঁদে উঠল। স্টেটমেন্টের ভিডিও দেখে সবার চোখে জল। কারো মুখে কোনো শব্দ নেই। কমিশনার চোখের কোণার পানি মুছে টিভি অফ করে দিল। বুরাক ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ল। মুখে হাত রেখে বাচ্চাদের মতো কেঁদে উঠল। রাগে ইচ্ছে মতো নিজের গালে মারতে লাগল। ফিরোজ আনোয়ার দৌড়ে গিয়ে বুরাককে ধরে বলল, পাগল হয়ে গেলে? মারছ কেন নিজেকে? আমার দোষ, সব আমার দোষ। কেন আমি ওই জানোয়ারের কথায় বিশ্বাস করেছিলাম কেন? ওই জানোয়ারটা আমার মনের মতো বান্ধবীকে শেষ করে দিল। বলেই বুরাক আমার কেঁদে উঠল। কমিশনার চিল্লিয়ে বলল, কোর্ট এই স্টেটমেন্ট গ্রহণ করেনি।
যার ফলে আর্মিদের প্রধান অপরাধীদের শাস্তি দিতে পারছে না। এখন জনগণ আপনাদের কথা আমরা রাখলাম। যেহেতু আমরা দিতে পারব না শাস্তি, ধর্ষকদের শাস্তি আপনারা দিবেন। বলেই কমিশনার কনস্টেবলদের ইশারায় বলল হিমেল আর রাজুকে জনগণের মাঝে ছেড়ে দিয়ে আসতে। হিমেল আর রাজু চিল্লিয়ে উঠল। তাদের ধাক্কাতে ধাক্কাতে জনগণের মাঝে ছেড়ে দিয়ে আসলো কনস্টেবলরা। ফিরোজ আনোয়ার তাড়াতাড়ি ভিডিও অন করে প্রত্যেক মুহূর্তের ভিডিও করে নিল। উনি আকলিমাকে ওয়াদা করে এসেছেন হিমেল আর রাজু যখন শাস্তি পাবে উনি ভিডিও করে আকলিমাকে দেখাবে। বুরাক তাদের দিকে তাকিয়ে আছে। হিমেল আর রাজু মার খেতে খেতে রক্তাক্ত হয়ে যাচ্ছে। উপর থেকে কমিশনারের জন্য চিঠি এসেছে। চিঠি ওপেন করে উনি পড়ে শব্দ করে হেসে উঠলেন। ফিরোজ আনোয়ার বললেন, আসছেন যে? আমাকে বের করে দেওয়া হয়েছে। ব্যাপার না, এইভাবেও এক সপ্তাহের পর রিটায়ার হয়ে যেতাম। একমাত্র আমার বলায় আপনি এত বড় সাহায্য করলেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দিতে হবে না। আজ ভীষণ ভালো লাগছে। বুরাক দাঁড়িয়ে ফিরোজ আনোয়ারকে বলল, হ্যালো স্যার, আমি বুরাক শাহরিয়ার শাহ, আপনার বডিগার্ড। বুরাক মরে যাবে কিন্তু আপনার কোনো ক্ষতি হতে দিবে না। ফিরোজ আনোয়ার হেসে বুরাককে জড়িয়ে ধরল। বুরাকও জড়িয়ে ধরল। সমস্যা চারদিক দিয়ে ঘিরে ধরলেও উপরওয়ালা একটা সমাধানের রাস্তা খুলে দেয়। বর্তমানে বুরাক উমায়ের পেটে মুখ গুজে শুয়ে আছে। তার চোখের পানিতে উমায়ের জামার পেটের অংশ ভিজে যাচ্ছে। উমায়ের ধীরে ধীরে বুরাকের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বুরাক মাথা তুলে চোখ মুছে বলল, এই ছিল আমার কাহানি। আকলিমার সাথে আর কথা হয়নি তোমার? না, সে কোথায় তাও জানি না। বুরাক, তোমার উচিত ছিল তাদের সাথে যোগাযোগ করার। সেই দিনই আমি চট্টগ্রাম চলে আসি। এলাকার সবাই আমার পরিবারের থেকে মাফ চায়। দুদিন চট্টগ্রামে থাকার পর ঢাকা চলে যাই। তারপর শুরু হয় আমার বডিগার্ডের ডিউটি। আমি একবার তোমাকে আর্মি ইউনিফর্মে দেখতে চাই। বুরাক উঠে বসে উমায়ের কপালে চুমু দিয়ে বলে, ঠিক আছে। আলমারিতে জামা রাখা আছে, একদিন পরে দেখাবো। ঈশ্বর, আমার কত প্রাউড ফিল হচ্ছে। আমার স্বামী একজন আর্মি। বুরাক হাসল। হঠাৎ উমায়ের মুখ গোমরা করে বলল, আকলিমা কাকে ভালোবাসে? আমি জানি না। নিশ্চয়ই তোমাকে, তুমি মানুষটাই এমন। ঈশ্বর, ভীষণ খারাপ লাগছে আকলিমার জন্য। আমি একবার ওকে দেখতে চাই। স্যার জানে হয়তো। আমি স্যারের সাথে যোগাযোগ করে জিজ্ঞেস করবনি। ওকে। যদি আকলিমা বলে সে আমাকে ভালোবাসে তখন কি করবে? উমায়ের বুরাকের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, মেয়েটা অনেক কষ্ট সহ্য করেছে। কিন্তু আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। তাই? কিন্তু কেন? আমি তো তোমার নামকরা স্বামী। যাই হোক, স্বামী তো। বুরাক উমায়ের পাশে বসে উমায়ের কানে ফিসফিস করে বলল, যেহেতু আমি স্বামী, তাহলে তো আমার অধিকার আছে, তাই না? উমায়ের এক ভ্রু উঁচু করে বুরাকের দিকে তাকিয়ে বলল, নেভার। বলেই উমায়ের তাড়াতাড়ি খাট থেকে নেমে দ্রুত গতিতে হেঁটে রুমের বাহিরে চলে গেল। বুরাক হাসতে হাসতে খাটে শুয়ে পড়ল। আর বাহিরে গিয়ে উমায়ের ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। লজ্জায় তার মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে। বুরাক হাসি থামিয়ে উঠে বসল। উমায়ের সাথে দুষ্টামি করতে তার বেশ মজা লাগে।
ফিরোজ আনোয়ার সেদিন তার জীবনে না আসলে উমায়েরকে বুরাক পেত না। চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস ফেলে বলল, ধন্যবাদ বড় সাহেব। আমার আকাশের সবথেকে বেশি উজ্জ্বল তারাটা আপনি ছিলেন, আছেন, সারা জীবন থাকবেন। তখনই বাহিরের থেকে উমায়ের চিৎকারের শব্দ ভেসে আসল। উমায়ের চিৎকার শুনে বুরাকের কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। হঠাৎ কি হল? চলবে।